কথাগুলো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙাল। তাকে ঘিরেই তো সে নিজের জীবনে সবটুকু সুন্দর স্বপ্ন বুনে ফেলেছে, একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছে। ঠিক তখনই উজান মৌয়ের খুব কাছাকাছি ঝুঁকে এলো। উজান নিজের কণ্ঠ গভীর করে অত্যন্ত কর্কশ কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, তুমি নিজের মনে মনে যেটা চাও বা যে স্বপ্ন দেখছ তা উজান চৌধুরীর এই জীবনে কোনোদিনও পসিবল নয়। বিগত কয়েকটা দিন তোমার সাথে আমি একটু ভালো বিহেভিয়ার করেছি বা চকলেট এনে দিয়েছি, মানে এই নয় যে আমার এই শক্ত মনে তোমার জন্য কোনো গভীর ফিলিংস বা ভালোবাসা কাজ করে। ওটা শুধুমাত্র আমার দায়িত্ববোধ ছিল, অন্য কিছু নয়। এ উজান চৌধুরী দেখিয়ে দেবে সে কোনো নারীর মায়া বা ভালোবাসা ছাড়াও চিরকাল একাই বেঁচে থাকতে পারে। সো নিজের এই মায়া দয়া করে অন্য কোথাও গিয়ে দেখাও। উজানের এই চরম শেষ বাক্যটি মোয়ের বুকে তীরের মতো এসে বিঁধল। মোয়ের হাত পায়ে সমস্ত শক্তি যেন নিমিষেই হারিয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধরফর করে উঠল। চোখ দুটো থেকে অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে তো নিজের মুখ ফুটে আগেই বলেছিল সে বড় অভাগী, বড্ড বেশি ভালোবাসার কাঙাল সে। তবুও কেন প্রতিদিন এই একটি মানুষের দেওয়া কথার তীব্র আঘাতে তাকে এভাবে তিল তিল করে পুড়তে হয়? দুনিয়ার সব কষ্ট সে মুখ বুজে সহ্য করতে পারলেও এই একটি মানুষের দেওয়া সামান্যতম অবহেলাও যে তার সহ্য ক্ষমতার বাইরে। ভীষণ ভালোবাসে সেই পাথুরে মনের মানুষটাকে। তাকে ঘিরেই তো নিজের মনের গহীনে একটা পরিপূর্ণ ঘর বাঁধার রঙিন স্বপ্ন বুনেছে সে। অনন্তকাল শুধু তাকেই ভালোবেসে যেতে চায়। কিন্তু তার এই পবিত্র স্বপ্ন কি কোনোদিনও পূর্ণ হবে? সে কি কোনোদিনও ঠাঁই পাবে না প্রফেসর উজান চৌধুরীর হৃদয়ের মণিকোঠায়? উজান আর একটি সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের নিষ্ঠুর গন্তব্যের দিকে পা বাড়ি অন্ধকারের মাঝে হারিয়ে গেল। মৌ পূর্বের ন্যায় নিথর পাথরের মতো নিস্পন্দ হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণে এক তীব্র যন্ত্রণায় তার বুকটা মোচড় দিয়ে উঠল। যন্ত্রণা তীব্র বেগ সহ্য করতে না পেরে সে ওখানেই শক্ত মেঝের উপর লুটিয়ে পড়ল। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। অথচ ময়ের ওভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরেও উজান একবারের জন্য পিছনে ফিরে তাকালো না। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল মো, অথচ সেই স্বপ্নের প্রাসাদ আজ এক নিমিষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মেঝেতে বসেই চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে উজানে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসার দহন বুঝি এমনই ভয়ানক হয়? সে আজ বুঝতে পারছে লোকটার এই সামান্য রুক্ষ কথাতেই তার বুকটা ওভাবে ভেঙে যাচ্ছে। অথচ 14 বছর আগে যখন শিরিন ওনাকে ধোকা দিয়েছিল তখন ওনার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণার পাহাড় বুকে চেপে মানুষটা আজও বেঁচে আছে। কিছুক্ষণ পর মৌ নিজের জলটুকু মুছে অত্যন্ত ক্লান্ত ধীর পায়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। নিস্তেজ অবশ শরীরটা বিছানার এক কোণে এলিয়ে দিল সে। তবে প্রতিদিনের মতো আজ আর সে উজানের ব্যবহৃত বালিশটার দিকে হাত বাড়ালো না। মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমানো সেই চিরচেনা অভ্যাসটা আজ সে জোর করে চেপে রাখলো। আজ থেকে সে একাই ঘুমানোর অভ্যাস করবে। কিন্তু এই কঠিন চেষ্টায় সে কতটুকু সফল হবে তা কেবল উপরওয়ালাই জানেন। যে মানুষটা তার সামান্য ছোঁয়াতেই বিরক্ত হয় তাকে অন্তত মৌ আর নিজের থেকে যেচে জ্বালাতন করতে যাবে না। প্রায় ঘণ্টাখানেক পর উজান অত্যন্ত শান্ত পায়ে রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকা মাত্র এক অদ্ভুত ও থমথমে শূন্যতা এসে গ্রাস করলো তাকে। প্রতিদিন রুমে ঢুকলেই যে মেয়েটা প্রজাপতির মতো ডানা মেলে তার চারপাশটা মুখরিত করে রাখত, আজ সে বড্ড নিশ্চুপ। উজানকে একটু হার্ট করার জন্যই হয়তো আজ মৌ রুমের সব মেন লাইট অফ করে রেখেছে, কেবল একটা ছোট ডিম লাইট জ্বালানো। সেই ডিম লাইটের লাল নীল আর সবুজ আলোর মিশ্রণে পুরো রুমটা এক মায়াবী আলো আধারিতে আলোকিত হয়ে আছে। উজান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ময়ের একদম পাশে বসে তার শান্ত ঘুমন্ত মুখখানির দিকে তাকিয়ে আনমনেই ফিসফিসিয়ে বলে উঠল। উজান খেয়াল করলো অতিরিক্ত কান্নার ফলে ময়ের চোখ মুখ একদম ফুলে লাল হয়ে আছে। এমনকি সেই পায়েও তার বড্ড মায়া হলো। সে ড্রয়ার থেকে একটা পেন কিলার স্প্রে এনে ময়ের সে ব্যথাপ্রাপ্ত পায়ে আলতো করে স্প্রে করে দিল এবং নিজের 2 হাত দিয়ে পরম যত্নে মালিশ করে দিতে লাগলো। সে নিজের এই ছন্ন ছাড়া অভিশপ্ত জীবনে কোনো নারীকে জড়াবে না বলেই তো দীর্ঘ এতগুলো বছর নিজের মাতৃভূমিতে পা রাখেনি। কোনোদিনও কোনো নারীকে আপন করতে পারবে না বলেই সে বিয়ের মতো পবিত্র শব্দটাকেও সারা জীবন এড়িয়ে চলেছে। অথচ আজ পরিবারে নেওয়া একটা ভুলের কারণে এই নিষ্পাপ পুচকে মেয়েটাকে তার পাশে এসে কতই না কষ্ট পেতে হচ্ছে। উজান মালিশ শেষ করে ময়ের মুখের দিকে তাকানোর জন্য যেই না একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঘুমের ঘরে সজোরে নিজের পা চালিয়ে উজানের বুক বরাবর এক মস্ত বড় লাথি বসিয়ে দিল মৌ। উজান সামলাতে না পেরে একদম ছিটকে বেড থেকে নিচের মেঝেতে ধপাস করে পড়ে গেল। মেঝেতে পড়ে গিয়েও কিন্তু উজান একটুও রাগ করলো না, বরং নিজের বুকের উপর হাত রেখে আনমনে হেসে উঠল। এটা তো তার এই পিচ্ছি বিড়াল বাচ্চার রোজকার কাণ্ড।
ঘুমের ঘোরে প্রতিদিন রাতে তাকে বউয়ের হাতে চর আর পায়ের লাথি খেতেই হয়। তবে কপাল ভালো যে আজ পর্যন্ত সে বিছানা থেকে নিচে পড়ে যায়নি, আজই প্রথম রেকর্ড হলো। অথচ এই অবুঝ মেয়েটা নিজেই জানে না সে গভীর ঘুমের ঘোরেও তার এই গম্ভীর প্রফেসর বরটাকে কতটা ভালোবাসায় আর অত্যাচারে জ্বালাতন করে রাখে। অবশ্যই এতে উজান বিন্দুমাত্র বিরক্ত হয় না, বরং এক অদ্ভুত সুখানুভূতি তার ভেতরে কাজ করে। উজান মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আবারও বিছানায় এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে মোয়ের নরম কোমরটা নিজের শক্ত দুহাতে আঁকড়ে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। উজানের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া পাওয়া মাত্রই মৌ ও ঘুমের ঘোরে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে কোনো এক অবুঝ পাখির বাচ্চার মতো উজানের বুকের ভেতর নিজের পরম সুখ খুঁজে নিয়ে শান্ত হয়ে গেল। পরের দিন সকাল, উজান নিজের কালো বাইকটা নিয়ে জেইনা ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো। অমনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে লেডি টিচাররা পর্যন্ত সবাই হা করে তার দিকে তাকিয়ে রইল। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে উজানের এই রাজকীয় এন্ট্রি আর মেয়েদের ওই হা করে তাকিয়ে থাকা পাহারা দিচ্ছিল মৌ। মুখে সে কাল রাতে বলেছিল বটে যে উজানকে আর বিরক্ত করবে না, কিন্তু এই পাগল মানুষটাকে চোখের আড়াল করে রাখা কি তার পক্ষে সম্ভব? সকালবেলা ঘুম থেকে ওঠার পরও সে উজানকে ইচ্ছা মতো জ্বালিয়ে এসেছে, আর এখন আবার এখানে চোরের মতো লুকিয়ে পাহারা দিচ্ছে। মৌয়ের মতে বাইরের এই ডাইনি মেয়েগুলোর অনেকগুলো চোখ তার হ্যান্ডসাম বরের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এই মিসেস উজান চৌধুরী বেঁচে থাকতে ওসব অন্য মেয়েদের ডাল গলতে সে কিছুতে দিবে না। উজান বাইকটা পার্কিংয়ে রেখে নিজের পার্সোনাল কেবিনের দিকে যেই না পা বাড়াবে, ঠিক তখনই ঝড়ের গতিতে এসে তার সামনে পথ আগলে দাঁড়ালো শিরিন। শিরিনও আসলে এই একই কলেজের নতুন জয়েন করার ম্যাম। অবশ্যই স্বনামধন্য কলেজে তার জয়েন করার একমাত্র প্রধান কারণই হলো উজান চৌধুরী। উজানকে যে কোনো মূল্যে নিজের জীবনে ফিরিয়ে পাওয়ার এক নতুন কুৎসিত উপায় এটি। শিরিন আজ একটা জমকালো লাল রঙের শাড়ি পরে চড়া মেকআপ নিয়ে একদম সেজেগুজে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান ধীর পায়ে হেঁটে আসছিল, কিন্তু শিরিনকে সামনে দেখা মাত্রই সে তার দিকে এক পলক না তাকিয়ে সোজা তাকে পাশ কাটিয়ে চলে গেল। পুরো করিডোরে বেশ কয়েকজন স্টুডেন্ট আর স্টাফ তাদের দিকে তাকিয়েছিল, ফলে সবার সামনে এমন উপেক্ষায় চরম অপমান বোধ করলো শিরিন। সে রাগে ক্ষোভে আর দুঃখে আবারও তড়িৎ গতিতে উজানের পিছু নিল এবং সোজা তার পার্সোনাল কেবিনে গিয়ে পৌঁছালো। উজান নিজের কেবিনে ঢুকে সবেমাত্র চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠিক তখনই অনুমতি ছাড়া ধরফড় করে রুমে আগমন ঘটল শিরিনের। তাকে ভেতরে ঢুকতে দেখা মাত্রই উজানের জোড়া ভ্রু কুঁচকে কপাল চওড়া হয়ে গেল। সে নিজের চোখে সানগ্লাসটা টেবিলের উপর রেখে রাগান্বিত দৃষ্টিতে বাঘের মতো গর্জন তুলে চেঁচিয়ে উঠল, এই কাল মেঘিনি, তুই কার পারমিশন নিয়ে আমার পার্সোনাল কেবিনে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আমি এখানে আসার রাইট দিয়েছি? জাস্ট গেট আউট। শিরিন উজানের এমন রুক্ষ ব্যবহারে বিন্দুমাত্র দমে না গিয়ে উল্টো নিজের ওড়নাটা ঠিক করে বলল, জাস্ট শাট আপ উজান। তুমি সব সময় আমার সাথে এমন মিসবিহেভ কেন করো বলো তো? আমি মানলাম 14 বছর আগে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তুমি বড্ড বেশি কষ্ট পেয়েছিলে, তাই বলে আজ এত বছর পরও তুমি আমার সাথে রোজ এমন থার্ড ক্লাস আচরণ করবে? উজান নিজের চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে টেবিলের ওপাশে এসে দাঁড়িয়ে কড়া গলায় থমকে উঠল। ইউ জাস্ট শাট আপ শিরিন। তোর মতো একটা চরিত্রহীন আর খচ্চর মেয়ে চলে যাওয়ার জন্য উজান চৌধুরী নিজের লাইফে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কষ্ট পায়নি, মনে রাখিস। সো বেশি নাটক না করে এখনই আমার কেবিন থেকে দূর হ। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু উজানের এই সিংহসুলভ রাগী কণ্ঠস্বরেও শিরিনের মাঝে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের জায়গায় নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সে আরও এক পা এগিয়ে গিয়ে উজানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। এত রেগে যাচ্ছ কেন বেবি? আমি তো তোমায় আজও ঠিক আগের মতোই ভালোবাসি। চলো না, অতীত ভুলে আমরা দুজনে আবারও নতুন করে সবকিছু শুরু করি। ভালোবাসি আর নতুন করে শুরু করার ওই নির্লজ্জ প্রস্তাব শোনা মাত্রই উজানের মাথার রগ দপদপ করে উঠল। সে আর এক মুহূর্ত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে নিজের এক হাত দিয়ে শিরিনের গলা শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে ডলে ধরল উজান। নিজের দাঁতে দাঁত পিষে চোখ দুটো লাল করে কটমট স্বরে বলল, এই কাল মেঘিনি, ভালোবাসি ওয়ার্ডটা যদি তোর এই অপবিত্র মুখ দিয়ে আর একটা বড় রিপিট করিস, তবে তোকে আমি এখানে খুন করে মাটিতে পুঁতে ফেলবো। আর তুই কি বললি, সব কিছু নতুন করে শুরু করবি? লাইক সিরিয়াসলি? তোর কি মনে হয় প্রফেসর উজান চৌধুরীর তোর মতো একটা অন্যের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বা রুচি আছে? উজান শিরিনের মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে তীব্র উপহাসের সুরে আবারও আওড়ালো, যেখানে আমার নিজের ঘর অলরেডি একটা লাল টুকটুকে আসমানের ডানাকাটা পরির মতো বউ রাজত্ব করছে, সেখানে আমি তোর মতো একটা থার্ড ক্লাস আর সস্তা মেয়ের দিকে চোখ তুলে তাকাবো? এটা তুই তোর এই গোবর ভরা মাথায় ভাবলি কিভাবে শুনি? শিরিন উজানের এই লোহার মতো শক্ত হাতের খাঁচায় আটকে গিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হলো।
সে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। উজান তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারলে সে মেঝেতে গিয়ে পড়ে গিয়ে কোনো মতে নিজের গলা চেপে ধরে কাশতে লাগলো। হঠাৎ করে উজানের মুখ থেকে নিজের ঘরের বউ আর আসমানের পরীর কথা শোনা মাত্রই শিরিন আকাশ থেকে পড়ার মতো তীব্র চমকে সোজা হয়ে তাকালো। উজান চৌধুরী বিয়ে করেছে অথচ সে নিজেই এই খবর জানে না। সে বড় বড় চোখ করে জিজ্ঞাসা করলো, বউ মানে? তুমি বিয়ে করেছো ওজান? কবে, কখন, কাকে বিয়ে করলে তুমি? উজান নিজের ঠোঁটের কোণে এক চরম বিজয়ের হাসি ঝুলালো। সে প্যান্টের পকেটে 2 হাত গুজে পা ফেলে আবারও নিজের সেই ঘূর্ণায়মান চেয়ারটায় গিয়ে বসলো। তারপর নিজের ব্ল্যাক সানগ্লাসটা স্টাইল করে চোখে পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, আজ থেকে ঠিক 21 দিন পর 17 ঘন্টা 34 মিনিট এবং 11 সেকেন্ড আগে। আর উজান চৌধুরী কোনো থার্ড ক্লাস মেয়েকে নয়, একটা কিউট বিড়ালের বাচ্চার মতো পুচকে পড়িকে নিজের বউ বানিয়েছে। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি মিস শিরিন, নয়তো পরের বার শুধু গলা টেপাতে শেষ হবে না। মাইন্ডেড। শিরিন এবার চিৎকার করে উঠল, কি বিয়ে করেছো মানে? আমি মানি না তোমারই বিয়ে। ওজান তোমার বউ শুধু আমি হব আর কেউ নয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উজান খানিকটা সামনের দিকে ঝুঁকে এসে বাঁকা হাসি ফুটিয়ে আওড়ালো, প্রফেসর উজান চৌধুরী একবার ইউজ করা টিস্যু কখনো দ্বিতীয়বার ইউজ করে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে তো কোনো জন্মেও না। উজান চৌধুরীর লাইফে অলরেডি একটা পরি রাজত্ব করছে, সেখানে তোর মতো মেয়ে নোংরা ছাতু ভুলেও আর আমার উপর পড়বে না। এরপরে যদি নেক্সট টাইম তুই আমাকে বা আমার পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টার্ব করতে আসিস, তবে আমার এই বিড়ালের বাচ্চাকে তোর পেছনে লেলিয়ে দেব। উজান চৌধুরীর হাত থেকে হয়তো তুই কোনো মতো বেঁচে ফিরলেও ফিরতে পারিস, কিন্তু মিসেস উজান চৌধুরী থেকে ছাড়া পর বিন্দু মতো সম্ভাবনা নেই। মাইন্ডেড। কথাটা শেষ করে উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের ঘূর্ণায়মান চেয়ারটায় আরাম করে বসলো। নিজের 2 চোখ বন্ধ করে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল সে। অতঃপর ঠোঁটের কোনো এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে শান্ত স্বরে আওড়ালো, পিচ্ছি এদিকে এসো। কিন্তু কেবিনের ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। উজান আগের মতো চোখ বন্ধ রাখা অবস্থাতে এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলে উঠল, কি হলো পিচ্ছি, এদিকে এসো। কি হলো? পুচকি বিড়ালের বাচ্চা নিজে থেকে লক্ষ্মী মেয়ের মতো সামনে আসবে, নাকি আমি নিজে গিয়ে টেনে নিয়ে আসবো? কড়া নির্দেশ শোনা মাত্রই কেবিনের এক কোণে থাকা বড় পর্দার আড়াল থেকে গুটি গুটি পায়ে ভেজা বিড়ালের মতো বের হয়ে এলো মৌ। তার ড্যাব ড্যাব করা বড় বড় চোখ দুটোতে তখন এক আকাশ বিস্ময় আর কৌতূহল। সে উজানের এই কেবিনে আসার অনেক আগে এখানে এসে লুকিয়েছিল, অথচ মানুষটা চোখ বন্ধ রেখে তাকে এক নজর না দেখেই একদম নিখুঁতভাবে বুঝে ফেললো মৌ এখানেই আছে। উজান এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌয়ের সামনে গিয়ে এক ঝটকায় মৌকে 2 হাতে উঁচু করে তার সামনে থাকা বড় টেবিলটার উপর বসিয়ে দিল। তারপর সে নিজে আবারও নিজের চেয়ারটায় গিয়ে আরাম করে বসলো। মৌ তখনও উজানের এই জাদুকরি কাণ্ডের দিকে পুরো হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উজান শব্দহীন হাসলো। মৌ এবার অত্যন্ত মিনমিনে স্বরে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে আমি ওই পর্দার আড়ালে লুকিয়ে আছি? তুমি যে শুধু এখানে লুকিয়ে রয়েছো উজান চৌধুরী কেবল ততটুকুই জানে না। তুমি যদি আমার নজর থেকে 10 মাইল দূরেও থাকো না কেন, তবুও কোনো রকম দ্বিধা ছাড়া উজান চৌধুরী বলে দিতে পারবে তার এই পুচকে বউটা সেখানে বসে বসে কি ফাজলামো করছে। মৌ এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করলো। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার প্রতিটা আগমন আপনি আগে থেকে টের পেয়ে যান? কেন আমাকে সবসময় আগলে রাখেন আপনি? কেন আমার কষ্টে আপনিও কষ্ট পান? মৌয়ের মুখে ভালোবাসার ওই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখে সেই চতুর হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী? কথাটা বলা মাত্রই মৌয়ের ফর্সা মুখটা আবারও এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতের উজানের সেই নিষ্ঠুর ও পাথুরে কথাগুলো তার কানের কাছে কুম্ভকর্ণের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরটা আবারও অভিমানে ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যানিং করেছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা যে একে অপর হাজব্যান্ড ওয়াইফ, এটা সত্যি যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে। বুঝতে পেরেছ? মৌ নিজের ফুলানো গালটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনে বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ালো। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌ টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগে এক তীব্র আকুলতায় মৌ 2 হাত বাড়িয়ে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। উজানের শার্টের বুকটা নিজের ছোট্ট ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ও ভাঙা গলায় বলে উঠল,
আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার, কখনো এই আমিটাকে একা করে মাছ দরিয়ায় ফেলে দিয়ে চলে যাবেন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আপনিহীন এই দুনিয়ায় আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়ে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে মোয়ের দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। মোয়ের এই আকুল আর্তনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভেতরে শক্ত পুরুষালী অহংকারকে যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তে মোয়ের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অত্যন্ত ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে পিচ্ছি? মৌ কোনো কথা বলল না, শুধু উজানের বুকে নিজের মুখটা আরো গভীরভাবে গুজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দুই হাত দিয়ে মৌয়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতেই দেখলো মৌয়ের বড় বড় দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবেই সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনে এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মৌ তো তার জীবনে কেবলই এক বড় দায়িত্ব আর ফ্যামিলি চাপিয়ে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দুফোঁটা জল দেখলেও তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে ওঠে? এটা কি শুধুই দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তে পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথুরে মনে এক মায়াজাল তৈরি হচ্ছে? উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে, তবুও বারবার এই মেয়েটা মায়াবী মুখটায় তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনার ঘোর কাটতেই উজানের স্থির দৃষ্টি গিয়ে থামলো মোয়ের শুকনো ও ম্লান ঠোঁট দুটোর দিকে। পিচ্ছি কথা বলছো না কেন? মুখটা এমন শুকনো কেন? মৌ এবার ছোট বাচ্চাদের মতো উজানের শার্টের বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাইছে। আপনি যদি আমায় নিঃস্ব করে চলে যান তাহলে আমি বাঁচবো কি করে? উজান মোয়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসলো। সে মোয়ের কপালে আলতো করে নিজের আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরীর মুখে এমন দুর্বলতার কথা তো একদম মানায় না। সে তাতে সহজে ভেঙে পড়া মেয়ে না। আচরত কি হলো? আপনার এত সাথের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলেই কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবেন? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশ কড়া গলায় তেজ দেখিয়ে বলে, যেখানে আমি আমার ইউজ করা একটা সামান্য সুতো কাউকে কখনো দিই না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নিব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে একটা মাথার চুল টেনে ছিঁড়ে একদম কদম ফুল বানিয়ে ফেলবো আমি। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটা বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণে উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করে মিষ্টি হাসি ফুটিয়ে আদুরে স্বরে আওড়ালো, ভীষণ ভালোবাসি আমি আপনাকে দুলহাজান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরীর, আর কারো নন। এই কথাটা বলেই মৌ সেখানে আর একটা মুহূর্ত দাঁড়ালো না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার এই চপল ও পাগলাটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনে এক তৃপ্তির মুচকি হাসি ঝুলালো। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোর দিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই মৌ আর মেহের হাফ টাইমের বিপরীতে একসাথে ক্যাম্পাসের মেন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বললে একটু ভুলই হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক ঝোড়ো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে মৌয়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হ্যাচকা টান দিল। আচমকা এমন অতর্কিত হিংস্র হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তে যখন সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে চোখ মেলল, দেখলো তার অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অত্যন্ত নির্লজ্জের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই ধস্তাধস্তির মাঝে চোখের পলকে তাদের দুজনকে কেন্দ্র করে চারিপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোলবৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মৌকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়েই মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবর একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি করা, কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটা সে ছোটবেলা থেকে একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাত স্পর্শ করার দৃশ্য
ঘনিষ্ঠতা দেখিয়েছে। এটা ভাবতেই মোয়ের ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় 2 মাস ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু মৌয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য মৌ এর আগে এসবে তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কত বন্ধুই তো হা করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহসে কার প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখালো? মৌ মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অত্যন্ত নাটকীয় কায়দায় মৌয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মৌয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ। তোমাকে আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমার এই কথাটাই বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারিনি। আজ সবার সামনে সেই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটা তুমি একসেপ্ট করো। জিহাদের এই ফিল্মি স্টাইলের প্রপোজাল দেখা মাত্রই চারিপাশ থেকে উৎসুক স্টুডেন্টদের কড়া তালি আর শীষ দেওয়ার বিকট শব্দ ভেসে এলো। মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢোক গিলল। সে মোয়ের ভেতরের আসল রূপটা খুব ভালো করে চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনার মাঝে হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজোরে এবং ব্যাক টু ব্যাক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজের পুরো গলায় জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ভালোবাসা তোর পেছন দিয়ে দেবো বেয়াদব কোথাকার। মাঝ বরাবর এমন লাথি মারবো যে জীবনে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরে তাকাবে না। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি খেয়ে জিহাদ চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার ভালোবাসা একসেপ্ট না করে সবার সামনে আমাকে এইভাবে ইনসাল্ট করছো? মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, আরে আমার সোনা গো, তোকে কি আমি বলেছিলাম আমায় প্রপোজ কর? 7 ঘাটে পানি খেয়ে 7 বেডির সাথে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে একসেপ্ট করা চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করাও আমার জন্য 1000 গুণ ভালো। লুচ্চা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত অপমানিত বোধ করে আঙ্গুল উঁচিয়ে বলে, মৌ তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আমি মৌ তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আর তুমি কিসের ভিত্তিতে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এইভাবে সবার সামনে খারাপ ছেলে বলছো? হ্যাঁ, চুপ কর শালা, তোর মতো 1000টা ছেলের চেয়েও 1000 গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনাল ভাবে অলরেডি আমার নিজের জীবনে আছে। সব বেশি কথা না বলে দূরে গিয়ে মর। কথাটা বলা মাত্রই মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে হনহন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধোলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়ায় চরম অপমান জিহাদ কোনোভাবে মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে ময়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে উঠল, এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ। এর পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তোকে এই অপমান শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মৌ আর মেহের দুজনেই ক্লাস শেষে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য আকর্ষণে মৌ হুট করে মেহেরের হাত ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল। মেহের মৌকে ভাবে হঠাৎ ঝড়ের গতিতে দৌড়াতে দেখে নিজের জায়গায় পুরো স্তব্ধ হা করে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছিল না ভর দুপুরে মৌ হঠাৎ কেন ভাবে ভৌ দৌড় দিল। মেয়েটা আসলে হুটহাট কখন যে কি করে বসে তা মেহেরের সাধারণ বুদ্ধির একেবারে বাইরে। তার মনটা তো ওই ডান পিঠে চাতক পাখির মতো এই চঞ্চল, এই এখানে আছে তো পরক্ষণে আবার অন্য কোথাও হারিয়ে যায়। মৌ কেন এমন পাগলের মতো চলে গেল তার পেছনের আসল কারণটা বুঝতে মেহেরের অবশ্য খুব বেশি সময় লাগলো না। পরক্ষণেই যখন সে করিডোর পেরিয়ে কিছুটা দূরের কৃষ্ণচূড়া গাছটার নিচে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখলো, অমনি মেহেরের নিজের ঠোঁটের কোনো এক চিলতে মিষ্টি হাসি আপনা আপনি ফুটে উঠল। এখন তার আর বুঝতে বাকি রইল না যে মৌ আসলে কেন ভাবে উধাও হয়েছিল। মেহেরও নিজের মনের ভেতরে চেনা কাপড়টা লুকিয়ে ধীর পায়ে মৌয়ের পিছু নিল। ততক্ষণে মৌ এক লাফে এগিয়ে সরাসরি সাব্বিরের চওড়া বুকে আছড়ে পড়েছে। সে নিজের 2 হাত দিয়ে সাব্বিরকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগলো। সাব্বির প্রথমে আচমকা এমন ধাক্কায় বেশ ভড়কে গেলেও
পরক্ষণে নিজের বুকের মাঝে পুচকে বোন মোয়ের চিরচেনা উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। এই পাগল মেয়েটা মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করে বসে যে ভয়ে তার আত্মা খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়। সাব্বির নিজের দুই হাত দিয়ে মৌকে পরম মায়ে আগলে নিল। তারপর বোনের এমন শক্ত বাঁধনে হাঁসফাঁস করতে করতে আদুরে গলায় বলে ওঠে, এই একটু তো স্যার পাখি, ভাইটাকে একটু নিঃশ্বাস নিতে দিবে নাকি এখানেই মেরে ফেলবে? মৌ ও ভাইয়ের কথায় কান্ত দিলই না, বরং আরো বেশি জেদ করে তাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে রাখলো। ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এই চরম পাগলামি কই গেল ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এই চরম পাগলামি আর মিষ্টি আহ্লাদ দেখে মেহের সহ তাদের ফ্রেন্ড সার্কেলের বাকি সবাই হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু এই হাসাহাসিতে মোয়ের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে এবার সাব্বিরের বুক থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে ঠোঁট উল্টে একরাশ অভিমানী ও কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, কেন ছাড়বো? আমি তোমায় কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছো, তাই না? এখন আর এই বোনকে একটুও ভালো লাগে না তোমার, তাই তো? সে শ্বশুর বাড়িতে কেমন আছে না আছে তাই একটু চোখ মেলে দেখতে যেতেও তোমার ইচ্ছে হয় না, না? সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কারো কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ, খুব। সাব্বির মোয়ের এমন অনর্গল অভিমানের বাণ শুনে শব্দ করে হেসে উঠল। সে মৌকে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসালো। তারপর নিজে খানিকটা নিচু হয়ে মোয়ের গাল দুটো টেনে দিয়ে বলতে লাগলো, কে বললো তোকে আমি ভুলে গেছি? ভাই কি কখনো নিজের জানের টুকরো বোনদের ভুলে থাকতে পারে? আমি আমার এই মিষ্টি বোনদের একটা মুহূর্তের জন্য ভুলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন আমায় একটা বারও দেখতে এলে না কেন? হ্যাঁ, বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল, অথচ তোমাদের কাউকেই আমি একটা দিনের জন্যও চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্যই মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলেছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আশায় আশায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে, কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর, কেউ আমায় একটুও ভালোবাসো না। এমনকি আব্বু আম্মু একটা দিন এলো না একটু আমায় দেখতে। শুধু ওই ফোনে টুকটাক কথা বললে কি আর আমার মন ভরে বলো? সাব্বির বোনের চোখের কোণে জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেললো। সে আলতো করে মোয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি, তোর এই ভাইটা কিন্তু নিজের বোনদের চোখের অশ্রু এক ফোঁটাও সহ্য করতে পারে না। আর মেহের, তুই ওখানে ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মেহের মুচকি হেসে নিজের ওড়নাটা সামলে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গাটায় বসলো। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাই বোনের মধ্যে বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুপাতো মামাতো ভাই বোন হওয়া সত্ত্বেও আপনের চেয়েও অনেক বেশি আপন। মৌ এবার হুট করে নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল, ভাই আমার চকলেট কোথায়? মৌয়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলতে গিলতে অত্যন্ত মিন মিন স্বরে পড়ল, আই এম রিয়েলি সরি পাখি, তাড়াহুড়ো করে আসার সময় চকলেটের কথা আমার একদমই মাথায় ছিল না। ভাইয়ের মুখ থেকে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন এক বিশাল বজ্রপাতের মতো মোয়ের মাথায় এসে আছড়ে পড়ল। তার ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যে বেলুনের মতো চট করে চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, কি, তোমার চকলেটের কথা মনে নেই? আজ চকলেটের কথা ভুলে গেছো, কালকে এই বোনের কথাই মনে থাকবে না, দুদিন পর আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদের কথাও তোমার মনে থাকবে না। আর এই নিয়ে তুমি নিজেকে আবার আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও? হ্যাঁ, আমার লাগবে না এমন ফালতু ভাই। যে ভাই নিজের বোনের জন্য পকেটে সামান্য একটা চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মৌ নিজের দুটো গাল ফুলিয়ে একদম কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে বেঞ্চ ছেড়ে চট করে দাঁড়িয়ে পড়ল। সে যেই না রাগ দেখে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইলো, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরলো। মৌ এক মস্ত বড় ঝামটা দিয়ে ভাইয়ের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে রাগে মুখ ফুলিয়ে আরো 2 পা এগিয়ে যেতে আচমকা তার কানের কাছে সাব্বিরের চিরচেনা সে হাসি মুখের কণ্ঠস্বর ভেসে এলো, পাখি, তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই মোয়ের পায়ের গতি ওখানে একদম ব্রেক কষার মতো থেমে গেল। সে ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে কোনো রাগ না দেখি এক দৌড়ে এসে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেটটা ছিনিয়ে নিতে চাইল, কিন্তু সাব্বির এবার দুষ্টুমি করে চকলেটটা উপরে উঁচিয়ে ধরলো, কিছুতেই দিল না। তা দেখে মৌ আবারও নিজের মুখখানা ছোট করে বলল, তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া, তাহলে প্লিজ আমার চকলেটটা দিয়ে দাও না, প্লিজ দাও না ভাইয়া।
দেবো না। একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাই হই না। তাহলে এখন কোন অধিকারে চকলেট চাচ্ছিস শুনে? বললাম তো দেবই না। মৌ এবার আর কোনো উপায় না পেয়ে পাশে বসা মেহেরের হাত নাড়িয়ে বলল, মেহের, তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুমি যদি আজ আমাকে এই চকলেটটা ভালোই ভালোই দিয়ে দাও, তবে তোমায় আমি একেবারে আসমানে পরীর মতো লাল টুকটুকে একটা কিউট বউ এনে দেবো। সাব্বির নিজের জোড়া ভ্রু কুচকে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তা তোর সেই আসমানের পরিবউ কবে আসবে শুনি? মৌ এবার নিজে সবকটা দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলে, যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমার মামা বলে ডাকবে, সেদিনই তোমায় আমি বউ এনে দেবো। হোয়াট? ততদিনে আমি বুড়ো হয়ে ইহলোক ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো। রে শয়তান মেয়ে, মাবুদ এমন স্বার্থপর আর শয়তান মার্কা বউ, সরি বোন যেন তুমি দুনিয়ায় আর কোনো ভাইকে না দাও। সিসি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বউ, সরি বোন হিসাবে জুটলো। সাব্বিরের এই ভেবাচাকা খাওয়ার মাঝে মৌ এক ঝটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল, তারপর সেটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, তোমার ওই সরির খাতায় আমি প্রফেসর সাহেব একেবারে গুলি মারবে বলে দিলাম। যদি সে জানতে পারে তুমি ভুল করেও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছো। সিরিয়াসলি? মৌ মাথা নাড়ালো। সাব্বির এবার একটু গম্ভীর হয়ে আওড়ায়, আচ্ছা এসব কথা রাখ পাখি, আগে বল তোর সামনের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাম পাস নাম্বারটুকু তুলতে পারবি তো, নাকি চৌধুরী বাড়ির নাক কাটবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কি লাভ শুনি? সেই তো বাচ্চা কাচ্চাই সামলাতে হবে, তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়তে হয় নাকি? আমার মতো আমার ওই কিউটের ডিব্বা দুলহাজানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি মিষ্টি পাপ্পি দিয়ে দিলে সে আমাকে ভালোবেসে 100-র মধ্যে একেবারে 1000 নাম্বার খাতার উপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলহাজানটা! মৌয়ের মুখে এমন অদ্ভুত আর রোমান্টিক কায়দায় পড়াশোনার স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপালে চড় মারল। তোর 1000 নাম্বার? তোকে 1000 নাম্বার দেওয়া তো দূর, তোর ওই প্রফেসর বর তোকে খাতা ভরে আস্ত একটা রসগোল্লা দেবে, রসগোল্লা। দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। মৌয়ের কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূর থেকে মৌয়ের প্রতিটা গতিবিধি তীক্ষ্ণ নজরে পরখ করছিল উজান। মাঝের দূরত্বের কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামের ছেলেটার এত কাছাকাছি থাকা, হেসে গড়িয়ে পড়া সে কোনোভাবে সহ্য করতে পারল না। আর সবকিছুর চেয়েও বড় আঘাত যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল, তা হলো মৌ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আছড়ে পড়েছে, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করল উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটা নিয়ে পাশের শক্ত দেয়ালে সজোরে এক ঘুষি মারল। মুহূর্তেই তার শান্ত চোখ মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালের নীল শিরাগুলো দপদপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর এক মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না। নিজের ভেতরে সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট করে পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই তার ভেতরে সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম নচনচ করে ফেলতে লাগলো। রুমের কাছে শোপিস, ল্যাপটপ, টেবিল, ল্যাম্প কিছুই আর আস্ত রইল না। সবকিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সে বিষাক্ত জ্বালা একটুও কমল না। উজান টেবিলের উপর রাখা তার ল্যাবের তীক্ষ্ণ ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়া এই ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনে অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পুড়তে শুরু করলো, মাংস কামড়ে ধরার মতো অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তবুও সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইল, একটুও কুকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালো না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলের ড্রিঙ্কসের বোতল মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোকে অবশ করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উজান শুধু এইটুকুতেই ক্ষান্ত হয়নি। তার চোখের সামনে বারবার ভাসছিল ময়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরার দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সেই সাব্বিরের কাছে।
কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধোলাই দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপর জুপুরি আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আধমরা করে রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটা দিয়ে ওখানেই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনায় ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটে গিয়ে এখনই মৌকে ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে, কিন্তু উজান খুব ভালো করেই জানে মৌয়ের ওই শরীরে সামান্য একটা ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতা এই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণে মৌকে আঘাত করতে না পারার সেই চরম ব্যর্থতার ক্ষোভ উজান নিজের শরীরের ওপর মেটাচ্ছে, নিজেকে নিজে এভাবে পুড়িয়ে শেষ করছে। সে তো বুক ফুলিয়ে সবাইকে বলে সে নাকি এই মেয়েটাকে একটুও ভালোবাসে না, তবে কেন, কোন অধিকার বোধ থেকে সে মৌকে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারছে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময় উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকে ভাবে উন্মাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায় ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবশেষ আর উজানের এই জঘন্য বেপরোয়া অবস্থা দেখা মাত্রই দুজনে স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সেই ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের অ্যাসিডে ঝলসে যাওয়া পুড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল, কিন্তু উজান এক তীব্র ঝটকায় তন্ময়ের হাত থেকে নিজের পোড়া হাতটা সরিয়ে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। ততক্ষণে ইফাত এই আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার দুই কাঁধ খপ করে ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকে সুরে চেঁচিয়ে উঠল, উজান, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, লিমিট ক্রস করে যাচ্ছিস। তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই তো নিজেই বলিস তুই নাকি ওই মৌ নামের মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসিস না, তাহলে কেন? মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্ট শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরে সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহসুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোন চাষ আমার পারমিশন ছাড়া নাম ধরে ডাকিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবে ওকে, অনলি ভাবি, বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যেই ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক চিরে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শাট আপ উজান, নিজের এই নোংরা পাগলামি এবার বন্ধ করবি? যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলছিস? আমি খুব ভালো করে জানি। আর একটু পর তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবারও সে আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তার ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল। অনেক রাত হয়েছে মৌ, আই মিন ভাবি তোর জন্য না খেয়ে ওয়েট করছে। উজানের মত্ত চোখে যেন হিংস্রতার পারদ আরো চড়ে গেল। সে দেয়াল ধরে কোনো মতে নিজের টলমলে শরীরটা সামলে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ও মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথার আঘাতে হার্ট করি তখন তোদের দরদ উতলে ওঠে, তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে। অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমাকে ক্ষত বিক্ষত করে, তখন তোদের সে অন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের দুই চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল, স্টপ দিস বুলশিট উজান। ভাবি তোকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষত বিক্ষত করিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক পেটে কান্না করে নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটা সেকেন্ড তোর মতো একটা ফ্যাশনের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস।
আর আজ হুট করে তোর এই নোংরা ইগোতে আঘাত লাগায় মনে হলো সে তোকে হার্ট করেছে। সোনুদা, তোর এই আগলা পিরিত আর পজিটিভনেস নিজে পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। এক্কেবারে রাইট কথা বলেছিস তন্ময়। ইফাত এবার উজানের মুখোমুখি দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বাই দা ওয়ে উজান, তুই কোন সাহসে ওই নির্দোষ সাব্বির ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হসপিটালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্তের ভুলের জন্য আমার ওই ফুলকন্যাও আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হসপিটালের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। যদি আজ সাব্বিরের কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে দিতে পারবি? আওড়ায়। ইফাত একদমে কথাগুলো বলে থামলো, কিন্তু উজানের ভিতর সে পজিটিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আবারও এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার। সাবির মরুক আর বাঁচুক, তাতে উজান চৌধুরীর কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টি দিকে যে পুরুষ ভুল করে নজর দেবে তার শেষ পরিণতি ঠিক এই আইসিইউর বিছানায় হবে। উজান, তুই কি সত্যি একটা পাগল যাকে তুই ভালোবাসিস না? বউ হিসেবে কোনোদিন মেনে নিস না তাকে নিয়ে তোর মনে এত জেলাসি ফিল কেন হয় বলতো? উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল, তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল। আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি এই বিড়ালের বাচ্চাকে আজও একটুও ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু আমার এক্সক্লুসিভ প্রপার্টি। আর উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টি দেখে যে পুরুষ চোখ তুলে তখন দৃশ্যতা দেখাবে তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙুলও কাঁপবে না। মাইন্ডেড। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকে ইফাত আর তন্ময় দুজনে এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ পাবে না জেনেও অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠোয় পেয়েও অ্যাভয়েড করে। হায় রে ভালোবাসা, তুই এমন কেন? যদি তাকে নিজের করে নাই পাওয়া হয় তাহলে কেন এত মায়া দিলি? উজান বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তন্ময় আর ইফাতও দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনার মনে ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে হাজারো গুণ বেশি ভয়ঙ্কর ও সাইকো রূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি এই মদ্যপ হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার উপর কেমন কেয়ামতের ঝড় বইয়ে দিবে। ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে নিজের গাড়ির এক্সিলেটরে চেপে দ্রুতগতিতে উজানের বাইকের পিছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচণ্ড টালমাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভিতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপতে কাঁপতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকলো, কিন্তু চারিপাশ পুরো নিঝুম। বাড়ির কোনো একজন সদস্যকেও দেখতে পেল না। সে অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞাসা করেতেই জানতে পারল কিছুক্ষণ আগে সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তাভ লাল হয়ে গেল, যার কারণে আজ উজানের এই বেপরোয়া ধ্বংসাত্মক অবস্থা। ঠিক সেই পরপুরুষের জন্যই মৌ মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেন গেটে পৌঁছালো ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌসহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মৌয়ের কবজির হাট যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভিতর থেকে সমস্ত মদ্যপতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্ছি। মৌ নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচড়ামুচড়ি শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো না আমায়, আমি এখন কোথাও যাব না।
আমার সাব্বির ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাব তার কাছে, ছাড়ুন আমায়। মোয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে মোয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল। তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাইরে নিয়ে যেতে উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলেই উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়ে নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়ে তাকে বাইকের সামনের উপর বসে একটানে বাইক স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখেছো মৌসুমী, তোমার আদরের ছেলেটা দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠছে। ওরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওরে একটুও বাঁধলো না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছেন না তার শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যে উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লে কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাজাকোলা করে তুলে নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়ে ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল। আপনি আমায় কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি আপনি জানেন ওখানে আমার সাব্বির। মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগে উজান ক্ষিপ্ত হয়ে তার উপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তাকে বলেছে তুই ওই বালের নাম নিজের মুখে আন না, তো তবু কেন মুখে আনলি? তুই উজান চৌধুরী বিয়ে করা বউ, তাহলে কোন ছেলের সাথে আমার পারমিশন না নিয়ে এই মাঝরাতে বাসা থেকে বের হলে? হ্যাঁ? মৌ নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে অন্যায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবে নিতে পারছে না। সে নিজের ভেতরে সমস্ত ভয়কে একপাশে ঠেলে উল্টে চেঁচিয়ে উঠল, ফাজলামো করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব? শোন আপনি আমার সামনে থেকে, আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে জমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই রুমের চৌকার পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনবো নাকি? মৌ এবার উজানের বুকে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমার নিজের বউ বলে মানেন না তো? তাহলে আমার উপর আপনার কোনো জোর বা অধিকার নেই। সো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে ইচ্ছা খুশি দেখা করবো আমি। তোকে আমি বউ মানি আর না মানি, দুনিয়ার খাতায় তুই শুধু আমারই বউ, আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি যা বলবো তোকে মুখ বুঝে ঠিক তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্ম যেতে দেবো না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তেই তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের উপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের উপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল, জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেবো না, তবু তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত বিব্রস্ত রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিনও দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতে এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ে নাড়াচাড়া হুট করে একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘোরেও মৌয়ের আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদের নেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোজা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণে উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারল রাগের মাথায় পজিটিভনেসের ঘোরে সে মেয়েটার সাথে আজ কি জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটাই দূরে সরে এলো, নিজের দুই হাত দিয়ে নিজের
নিজের চুলগুলো খামচে ধরে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল। শাট আপ উজান, শিট ড্যাম ইট। উজান, এটা তুই কি করতে চাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্ছি বটির উপর হাত তুললি, তোর ফুলের মতো শরীর আঘাত করলি। উজান এবার নিজের ভেতরে সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মোয়ের দিকে, কিন্তু মেয়েটা তখনও একেবারে নিস্পন্দ অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে হাজারো মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করে তার বুকের বাম পাশটা এক সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মোয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি, তবে কেন, কোন আদিম হিংস্রতার বশে সে আজ এমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসলো? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মোয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো। পিচ্ছি, এই পিচ্ছি, প্লিজ ওপেন ওর আইস, প্লিজ টক টু মি। একটা বড় অন্তত কথা বলো না আমার সাথে। সরি, আম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছু ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনোদিন স্বপ্ন ভাবিনি আমার এই পুচকে পিচ্ছিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবু এইভাবে চুপ করে থেকে ভয় দেখিও না। কিন্তু মোয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতো এই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করে বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মরণাত্মক ভয় পেয়েছে, কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্চি বউটা জ্ঞান ফেরার পর আদৌ কি কোনোদিনও তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্চি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিনও তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে কোন মুখে অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজানার নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধ বুদ্ধি এক নিমিষে লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে ভাবে হাত তোলে। অবশ্যই এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলো উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না, হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়েও সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে ওলট পালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এসব এলোমেলো আর আবল তাবল চিন্তায় ঘোর কাটল উজানের। সে তখন নিজের অজান্তে মোয়ের নিথর শরীরটা নিজের চওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। মোয়ের এই ফর্সা বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। ঠিক মিনিট দশেকের মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করলো। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখন উন্মাদের মতো মুখে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্রই উজান কোনো মতে নিজেকে সামলে নিয়ে মুখে বিছানায় ঠিকঠাক মতো শুয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মোয়ের পালস চেক করলেন এবং স্ট্যাথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটা সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহাম্মকের মতো নিজের বন্ধুরে অদ্ভুত ও পাগলাটে রূপ দেখছিল। তার মাঝে উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আঙ্কেল, আমার পিচ্ছি ঠিক আছে তো? ডক্টর উজানকে ভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এত হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখনো। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তোমায় আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরও সচেতন ও সংযত থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউ ঘরে রেখে নিজেকে সামলে দূরে সরিয়ে রাখা তোমার মতো জন্য বড্ড টাফ। তবু একটু খেয়াল রাখতে হবে মেয়েটার ওপর।
বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগছে, মনে হচ্ছে রাতে বেশ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, তুমি এখনই সেগুলো এনে খাইয়ে দিও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুল ও রোমান্টিক ধারণার কথা শুনে বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসলো। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙা কাচ আর উজানের খালি গা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথে রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্তও রুমে বসে রইল না। সে নিজে এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়লো। তার চেনা পরিচিত একজনের পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতে ফোন করে ঘুম থেকে তুলে সব কয়টা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবারও রুমে ফিরে এলো। সে রুমে ফিরে এসে উজান দেখলো মোয়ের এতক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনো ভয়ের চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটালে ভাবে রেগে চলে আসতে দেখে তুবার আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে মোয়ের এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মোয়ের দিকে এক পা এগোতে মৌ তীব্র আতঙ্কে বিছানার আরো পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে তুবার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে তার পিছনে মুখ লুকালো। মোয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখন অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আরেকটু কাছে এগিয়ে যেতে মো এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল। ভাবি প্লিজ, এই লোকটাকে এক্ষুনি এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন এসেছে? প্লিজ ভাবি, ওনাকে আমার থেকে দূরে যেতে বলো, আমি ওনার কাছে যাব না। পিছু প্লিজ, এমন করো না, শান্ত হও। আমি তোমায় একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি, ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমায় ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি, তোমার পায়ে পড়ি আমি। তুমি আমার গ্রামে দিয়ে এসো। আমি আর কোনোদিনও এই জন্মে এইখানে, আমি এ বাড়িতে আর ফিরে আসবো না। আব্বু, আব্বু তুমি কই? প্লিজ আমায় এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়ি থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমায় কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায়। আমি এখানে থাকবো না, চলে যাব আমি। মোয়ের এই কাপা কাপা কণ্ঠে বলার প্রতিটা আর্তনাদ আর তার মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটার মাঝখান থেকে চিরে দু টুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোন রাগের মাথায় অমন পৈশাচিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের উপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছা করছে। উজান আর কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে মোয়ের একটা হাত শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। পিছু প্লিজ, আমার পাগলামি করো না। আমি জাস্ট রাগের মধ্যে একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মৌ উজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু উজানও আজ নাছোড়বান্দা, সেও হাত ছাড়ল না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের এই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলেই যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। শেষ করে মৌ নিজের ভিতরে সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে দরজা খুলে কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদরে রাজকন্যার মতো বড় হয়েছে, সেখানে তার চোখে সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যেই মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সে অতি আদরে নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত হিংস্র ফেসটা দেখেছে তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবে মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো, এই ভেবে মোয়ের মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মোয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবার আরিয়ানো দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্পন্দ নিথর হয়ে বসে রইল। তার কান জুড়ে তখন কেবল মোয়ের শেষ কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। মেয়েটা কি সত্যি তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনোদিনও চায় না। ঠিক তখন ইফাত অত্যন্ত শান্ত পায়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের উপর পরম ভরসার একটা হাত রাখলো। কাঙ্ক্ষিত হাতে সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের এমন আকস্মিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন
অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনও ইফাত এই পাথর মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধ বোধে ভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে মোয়ের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উজানের চোখে মুখে এখন স্পষ্ট এক অপরাধ বোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগে বাইরে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভেতরের আমন পরিবর্তন দেখে ইফাত নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসলো। সে ইফাতের হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ঢুকিয়ে নিয়ে চরম ভয়ার্থ কাপা কাপা গলায় আর্তনাদ করে উঠল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ ভাই, বিশ্বাস করতে আমাকে। আমি আমার ওই পুচকি পিচ্ছিটাকে বিন্দুমাত্র হার্ট করতে চাইনি। আমি ওকে নিজের হাতে ওভাবে আঘাত করতে চাইনি। কেন তোরা কি আমার ভেতরে ছটফটানিটা বুঝতে পারছিস না? ওকে ওভাবে হার্ট করেছে আমি নিজের ভেতরে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতবিক্ষত হচ্ছে। পিচ্ছি বলল ও নাকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমাকে নাকি চিরকালের জন্য আমার এই খাঁচা থেকে মুক্তি দিয়ে দেবে। কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না, আমার তো ওকেই চাই, অনলি ওই অবদ্ধ পিচ্ছিটাকে চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যায় তবে আমাকে কেউভাবে হাসাবে? কে আমার সাথে রোজ এমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে এমন অবুঝের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসে ভালোবাসে বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পিচ্ছিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে যা না, ওকে বুঝিয়ে বল না আমার এখানে থাকতে। ইফাত এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। সে আগেই বুঝেছিল কোনো না কোনো দিন এমন একটা কালবৈশাখী ঝড় আসবে। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটির ছাপ ধুয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।